বংশ পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার ঈশানের ঠাম্মির ফেলে রেখে যাওয়া সেই কীর্তনের অনুষ্ঠান উদযাপন করার জন্য গাঙ্গুলি বাড়িতে ধুম পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী বলতে থাকে শেখরকে যে, রাজশেখর তুমি নিশ্চয়ই খুব ভালো করেই জানো যে কালকে আমাদের গাঙ্গুলি পরিবারের জন্য একটা বিশেষ দিন, কারণ মা থাকতে কিন্তু এই দিনটা খুব ভালো করে উদযাপন করতো কীর্তনের লোকেদেরকে এনে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বলার চেষ্টা করছি। তাই আমি চাই প্রতিবারের মতন এ বাড়িতেও কিন্তু গাঙ্গুলি বাড়িতে সেরকম করে আয়োজন হবে, এবং সেই আয়োজনে কোনোরকম কোনো আমি ত্রুটি রাখতে চাই না। তার জন্য সম্পূর্ণ দায়িত্ব আমাদের পরবর্তীতে তো আয়ুষ এবং ঈশানকে সম্পন্ন করতে হবে। তার জন্য আমি চাই যে এবার ওরা বরঞ্চ এই দায়িত্বটা নিয়ে ধুমধাম করে এই সকল কিছুর আয়োজন করুক। কী বলো? রাজশেখর ঠিক সেই মুহূর্তেই যখন ঈশানের বাবা বলতে থাকে যে তোমার যেটা ভালো মনে হয় তুমি বরঞ্চ সেটাই করো, আমি তো সম্পূর্ণ দায়িত্ব তোমার উপরে ছেড়েই রেখেছি, তোমার যেটাতে ভালো মনে হবে সেটাই হবে। অন্যদিকে আয়ুষের কাঁধে যখন এই দায়িত্বটা তুলে দেয় ইন্দ্রাণী, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা, এত বড় একটা দায়িত্ব তুমি আমার উপরে কেন তুলে দিচ্ছ বলো তো? যেহেতু ঈশানের বিয়ে হতে চলেছে, তাই বংশ পরম্পরা হিসেবে তো সম্পূর্ণটা ঈশানের পরবর্তীতে দেখতে হবে। আমি তো যবে বিয়ে করব তার পরবর্তী থেকে আমি সকল কিছুর আয়োজনের ভার নেব, কিন্তু এখন যেহেতু আপাতত ঈশানের সিরিয়াল আছে, তাহলে বরঞ্চ ঈশানই কাজটা করো, তুমি ঈশানকে সম্পূর্ণ দায়িত্বটা তুলে দাও। কি ঈশান তুই পারবি না? অন্যদিকে আয়ুষের মান রাখার জন্য ঈশান যখন মাথা পেতে এত বড় একটা দায়িত্ব নিয়ে নেয়, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না, এই সকল অ্যারেঞ্জমেন্টস আমি ঈশানের কাঁধে কাঁধ মিলিয়ে ঈশানের সঙ্গে হেল্প করে দেবো, এবং তোমাদের বংশ পরম্পরা হিসেবে যা যা আয়োজন করে সেই সব কিছু তুমি আমাকে ইন ডিটেলে বলে দেবে, আমি সেটা সবটা করে ফেলবো। কিন্তু আন্টি এইটার মধ্যে তো নিয়ম আমি যতটুকু শুনেছি যে শুধুমাত্র বাড়ির লোকেরাই থাকে, তাহলে এর মাঝখানে তো নিশ্চয়ই কুসুমের থাকার কথা না, তাই না? অন্যদিকে যখন ইন্দ্রাণী বলে থাকে যে হ্যাঁ এই কথাটা খুব ভালো করেই বলেছো, কারণ এই মেয়েটা যেখানেই থাকবে সেখানে একটা গন্ডগোল পাকাবে, এবং আমি কোনো মতেই চাই না যে কাল কোনোরকম কোনো গন্ডগোল পাকুক। তার জন্য বরঞ্চ এই মেয়েটাকে কাল আসতে না বলাটাই বেটার হবে। কি বলো? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে হ্যাঁ আন্টি, আমিও বরঞ্চ এটাই বলছি যে ওকে বরঞ্চ কাল এই বাড়িতে আসা থেকে তুমি বিরত রাখো, কারণ ও আসবে কোনো না কোনো একটা গন্ডগোল পাকাবে, এতে করে আমাদের গাঙ্গুলি পরিবারের মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে এক গাদা গেস্টদের সামনে। তুমি দেখলে না ইনভেস্টারদের সামনে ও কীরকম করলো, ওর যেটাই বজায় রাখার চেষ্টা করলো। অন্যদিকে এই কথা বলা মাত্র ঈশান বলতে থাকে যে কিন্তু ওর আসাতে তোমার তো কিসের আপত্তি? আমি তো সেটাই বুঝতে পারছি না মা, তুমি তো বলেছো যে কুসুম আমাদের পরিবারের একটা অংশ। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে অংশ বলেছি বিধে আমাদের পরিবারের সব কিছুর মধ্যে যে ও ইন্টারফেয়ার করবে সেরকমটা তো নয়, তাই না ঈশান? অন্যদিকে এই কথা বলা মাত্র যখন দেবলীনা বলতে থাকে যে কাল ও আসবে না ঠিকই, কিন্তু চোরের অপবাদটা যাতে ওর উপরে বেশি করে পড়ে সেটা আর আমি দিকটা অবশ্যই খেয়াল রাখবো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম বাড়ি চলে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুমের ছোটো ভাই বলতে থাকে কুসুমকে যে জানিস তো দিদি, আজকে না ওই ছোটো কাকিমণিটা এ বাড়িতে এসেছিলো এবং এসে কী যেন একটা কুটুর করার চেষ্টা করছিল। তার পরবর্তীতে আমাকে মিথ্যে বলে বললো যে আমাকে নাকি আয়ুষদা ডেকেছে। আমি সেখানে যাওয়ার পর আয়ুষদাকে জিজ্ঞেস করলাম, আয়ুষদা তোমাকে বললো যে না আমি তো ডাকিনি। তাহলে বোঝ ও নির্ঘাত কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলো, কিন্তু আমি তো বুঝতেই পারছি না সে এখানে কি আসবেই বা কী কারণে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে সবসময় গুরুজনদেরকে এরকম সন্দেহ করবি না, তো এই শিক্ষা কি বাবা আমাদেরকে দিয়েছে? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।